ভাষার মাসেই সীমাবদ্ধ বাংলা নিয়ে তোড়জোড়। দায় ও দরদের ঘাটতি দেখছেন তরুণরা। তথ্য প্রযুক্তির ব্যবহারে জোর বাংলা একাডেমির। ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরো বেশি অগ্রসর হতে হবে। ঢাকার নদীগুলোতে দিনে মিশছে 4,500 টন বর্জ্য, আর লাখ লাখ গ্যালন দূষিত পানি। এখনই কঠোর পদক্ষেপের তাগিদ। রাষ্ট্র যারা চালায় তারা চান না যে নদীকে রক্ষা করা হোক। বয়ান ও জিকিরে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল দেশ বিদেশের লাখো মুসল্লি। এবং যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শপিং মলের পাশে 6 আরোহী সহ এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত। রোগী, ক্রু ও পথচারী সহ অনেকের হতাহতের আশঙ্কা। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে পুরো আয়োজনে। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনেক। 52 রক্তাক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া আমাদের মাতৃভাষা বাংলা। কয়েক দশক পেরিয়েও মাতৃভাষা বাংলার ব্যবহার সার্বজনীন করা সম্ভব হয়নি। একদিকে বিশ্বায়ন আর ভিনদেশি সংস্কৃতির আধিপত্য, আর তাতে করে বেড়েছে বাংলার প্রতি উদাসীনতা। তবে তরুণ প্রজন্মের দাবি, বাংলা ভাষার প্রতি দায় আর দরদ বাড়াতে উদ্যোগী হতে হবে রাষ্ট্রকেই। তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সর্বস্তরে বাংলা প্রচলনের কার্যক্রম চলমান বলছে বাংলা একাডেমি। সাজিদ আরাফাত জানাবেন বাকিটা। ফেব্রুয়ারি বাঙালির এক অনির্বাণ বাতিঘর। শোক আর গৌরবের অধ্যায়, যার পরতে পরতে আত্মত্যাগের গল্পগাথা। রক্তের দামে কেনা মায়ের ভাষা। 52 ফেব্রুয়ারিতে রফিক, শফিক, বরকত, জব্বারদের প্রাণের বিনিময়ে পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা। আনন্দ, বেদনা, ইচ্ছা, আকাঙ্ক্ষার সবটুকুই যেন নিংড়ে দেয়া এই বাংলাতেই। শেকড়ের নির্যাস খুঁজে পাওয়া যায় মায়ের ভাষায়। 52 থেকে 71, তারপর কর্তৃত্ববাদ থেকে মুক্তির 24। এই দীর্ঘ পথ চলায় মাতৃভাষার প্রচলন যেখানে অপরিহার্য, সেখানে বাংলা ভাষার প্রতি অবমূল্যায়নও কম নয়। শিক্ষা ব্যবস্থা থেকে কর্মক্ষেত্র কিংবা বিচার ব্যবস্থায় সার্বজনীন করা যায়নি বাংলাকে। বিশ্বায়ন আর ইংরেজির আধিপত্যে বাড়ছে বাংলার প্রতি অবজ্ঞা, ঔদাসীন্য। তবে বাংলা ভাষার প্রতি দায় ও দরদে যে ছেদ, তা দূর করে সার্বজনীন করার আহ্বান তারুণ্যের কণ্ঠে। নিজের ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার দেশের যুগ 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 ধরে শিল্প সাহিত্যিকরা কত কিছু আমাদের জন্য সৃষ্টি করে রেখে গেছেন, আমাদের চিন্তাবোধের জায়গা তৈরি করে, নতুন দ্বার উন্মোচন করে দেয়। বিশেষ করে আমরা ফেব্রুয়ারি মাস আসলে আমরা ভাষার গুরুত্বটা, বাংলা ভাষার গুরুত্বটা বা দরদের বিষয়টা সামনে আনি। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পাঠ্যপুস্তক রচনাসহ গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিতে মাতৃভাষার মূল্যায়নের দাবি তরুণদের। 21শে ফেব্রুয়ারি উদযাপন করার ক্ষেত্রে ওই মাতৃভাষাটাকে প্রাধান্য দেওয়ার কারণে এই জিনিসটা রাষ্ট্রভাষা কিংবা দাপ্তরিক ভাষার ব্যাপারটা ঢাকা পড়ে যাচ্ছে। এমনকি এবার যে সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে, সেখানে কিন্তু তারা রাষ্ট্রভাষা হিসেবে বাংলার কথা বলেছে, তো হুইচ ইজ গুড। বিশ্বায়ন কিংবা প্রযুক্তির বিকাশে ভিনদেশি ভাষার প্রভাব যখন বাড়ছে, তখন কি উদ্যোগ বাংলা একাডেমির? এমন বাস্তবতাকে সঙ্গী করে প্রতিষ্ঠানটির দাবি, শ্রেণীভেদে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তথ্য প্রযুক্তি ও উপস্থাপন কৌশলের বন্দোবস্তে গুরুত্ব দিচ্ছেন তারা।
আমরা মনে করি যে বাংলা একাডেমি এখন নতুন উদ্যোগ হিসেবে আমরা নিয়েছি অলরেডি, আরও আগে হয়তো নেওয়া উচিত ছিল এবং সামনের আকার বাড়াতে হবে, যে আমাদের মানে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরও বেশি অগ্রসর হতে হবে। ভাষা গবেষক ও বাংলা একাডেমির চেয়ারম্যান বলছেন, ঐতিহ্য আর অর্জনের গৌরব সত্ত্বেও গবেষণা আর সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে পড়েছে বাংলা। এজন্য ভাষার উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ তার। যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার নানাভাবে বাংলা একাডেমিকে খুব বেশি ব্যবহার করতে চায়। এর ফলে যেসব কাজ বাংলা একাডেমি করতে পারতো, আরও সম্ভাবনা ছিল, তার অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যায়। কাজেই আমরা বলবো যে সরকারি সহায়তা দরকার, কিন্তু সরকারি সহায়তার উপর নির্ভর করে থাকলে বাংলা ভাষা এত দূর এগোতে পারতো না। বাঙালির অস্তিত্ব, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মর্যাদার প্রশ্নে অবহেলা নয়, সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি আইন প্রয়োগ করে বাংলা ভাষার ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাকে তুলে ধরার আহ্বান সবার। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে ইবাদত বন্দেগি, বয়ান, জিকিরে মুখর ইজতেমা ময়দান। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় এই আমল। এ নিয়ে আরও জানাতে ইজতেমা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আবদুল্লাহ। জাভেদ, জানাবেন যে এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর ইজতেমার বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আপনার কাছে কি আছে? অনেক টঙ্গীর এই তুরাগ তীরে ফজরের নামাজের বয়ানের পরপরই 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শুরু হয়েছে। খিত্তায় খিত্তায় এবং আলাদা আলাদা খিমায় কিন্তু এরই মধ্যে আমল, ইবাদত বন্দেগি চলছে। মূলত বয়ান থেকে যে বিষয়টি বারংবার বলা হচ্ছে সেটি হলো বাতিল এবং হকের কথা। তারা বলছেন যে বাতিলকে বাতিলের খাতায় রাখতে হবে আর হকের প্রতিষ্ঠার জন্য ঈমান, ইহসান, ইখলাক ও আকীদার উপর গুরুত্ব বাড়াতে হবে। মুরব্বীরা যে বিষয়টা বারংবারই তাদের বয়ানে বলছে সেটা হলো যে আমাদের এই জীবন খুব স্বল্প সময়ের, এই স্বল্প সময়ের জীবনে ইবাদতের যে গুরুত্ব সেটি বাড়াতে হবে এবং বেশি থেকে বেশি আমল করতে হবে। এবং আমল যদি এই জমিনে জিন্দা থাকে তাহলে আল্লাহর নৈকট্য পাওয়া খুব সহজ হবে। সেটি মূলত এই বয়ান থেকে বারংবার বলা হচ্ছে। মূলত যে 5 কাজ রয়েছে অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত, এই আমলের প্রতি বেশি থেকে বেশি গুরুত্ব দিয়ে যে বিদেশি মেহমানরা রয়েছে তারা মূলত এখানে বয়ান পরিচালনা করছেন। আপনি নিশ্চয়ই ছবিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে 160 একরের বিশাল ময়দান, পুরো ময়দান জুড়ে মুসল্লিদের যে পদচারণা নিশ্চয়ই আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে আগত যে মুসল্লিরা তারা বলছে যে এটি একটি সঠিক জীবন ব্যবস্থা, এটি একটি শৃঙ্খলা, তাকিদা এবং আল্লাহর নৈকট্য লাভের একটি সঠিক পথ। সেটি নিশ্চয়ই আপনি ছবিতে ধারণা করতে পারছেন যে কি পরিমাণ মুসলিম জমায়েত হয়েছে এই পুরো টঙ্গীর আশপাশ এবং গাজীপুরের পুরো এলাকা জুড়ে। একটু জানিয়ে রাখি যে বাদ ফজর এখানে বয়ান করেছে মোহাম্মদ মাওলানা খোরশেদ, তিনি পাকিস্তান থেকে আগত। এরপর বয়ান করেছেন ভারতের মোহাম্মদ ইব্রাহিম দেওলা। এরপর পরই আরও একজন মাওলানা তিনি বয়ান পরিচালনা করেছেন তলবাদের জন্য, যারা মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্য করে। এর পরবর্তীতে বয়ান পরিচালনা করেছে আকবর শরীফ, তিনি ভারত থেকে আগত। একটু জানিয়ে রাখি আগামীকাল রবিবার আখেরি মোনাজাত হবে সকাল 9টা থেকে 10টার মধ্যে। এই সমগ্র পৃথিবী সহ বাংলাদেশের সুখ শান্তি বিভেদ ভুলে থাকার জন্য প্রার্থনা করা হবে মোনাজাতে। সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। এছাড়া যদি একটু বলি যে এখানকার মুসল্লিদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে মূলত এই দাওয়াত একটি মেহনতি কাজ। এই দাওয়াত দায়ী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দায়ী অর্থ একটি আরবি শব্দ, এটির অর্থ হলো আহ্বান করা, অর্থাৎ ইসলামের দিকে মুসলিম উম্মাহকে, সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে আহ্বান করা। যে দামি কাজ নবী নিজে করে গিয়েছেন, সেই কাজটি তিনি যে শুধু আরব অনারব সেই রাষ্ট্রেই করেছেন, সেই জমিনে করেছেন তা না, তিনি সকল মুসলিম উম্মার জন্য, সকল মানবকুলের জন্য কিন্তু ইসলামের দিকে
নদীকে সেই আহ্বান জানিয়েছেন। ইসলামের যে পবিত্র বাণী বা আল কোরআনের যে পবিত্র যে বাণী রয়েছে সেই বাণী এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যুগে যুগে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় এটি একটি দাওয়াতি মজমা, এটি একটি দাওয়াতি মজলিস। এখান থেকে মূলত শিক্ষা গ্রহণ করে, ইসলামী শিক্ষা গ্রহণ শেষে এরপর সমগ্র জেলাতে কিন্তু দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বেন মুসলিম সাধারণ যারা আছেন, এখানে যারা এসেছেন সাধারণ মুসলিম উম্মার তারা। তো অনেক এই ছিল বিশ্ব ইজতেমার টঙ্গী তুরাগতীর থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আপনার সঙ্গে আবারও যুক্ত হব। অনেক বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাভেদ আব্দুল্লাহ। দেশের নদীর প্রতি মানুষের অবহেলা ও নিরন্তর দূষণ আজ এক করুণ চিত্রের জন্ম দিয়েছে। ঢাকাকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এই সমস্ত নদীর পানি একসময় ছিল অমৃতধারা, আজ তা কেবল বিষাদময় এক স্রোত। নদীর পানি হয়ে উঠেছে প্রাণহীন। পরিবেশগত এমন বিপর্যয় মানব জীবনের জন্য মহা বিপদ হয়ে উঠেছে। তাই আগামী প্রজন্মের জন্য এখন থেকেই নদীকে বাঁচাতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান হৃদয়ের ছবিতে সাদা তব্রর প্রতিবেদনে বিস্তারিত। ছলছল শব্দ, দূর দিগন্ত বিস্তৃত জলরাশি এনে দেয় নির্মল প্রশান্তি। একটা সময় মাছের অভাব দেখেনি জেলে পরিবার। কৃষকের ছিল না পানির অভাব, এই অঞ্চলে সর্বোচ্চই ছিল সুপেয় পানি। প্রায় নিষ্প্রাণ নদীতে কান পাতলে এখন আর টের পাওয়া যায় না ঢেউয়ের ধ্বনি। নেই আল মাহমুদের সেই নদী, যে নদীর শরীর ভরা বোয়াল মাছে। নদীর আশ্রয়ে গড়ে উঠেছে যে শহর, সেই শহরই যেন নদীকে মেরেছে তিলে তিলে। দোলাই নদী হয়ে ঢাকাকে আশ্রয় দিয়েছে যে বুড়িগঙ্গা, তার গর্ভে নেই প্রাণের অস্তিত্ব। পানির রং হয়েছে কালচে দুর্গন্ধময়। নগরীর চারপাশের তুরাগ, বালু ও শীতলক্ষার প্রায় একই দশা। বর্ষাকালে আমরা এই নদীতে গোসল করছি, আমি এই 36 বছর ধরে ঘাটে। এই আগে এত ময়লা ছিল না। আর নদী প্রায় অনেক বড়ট হয়ে গেছে, নদীটা কাটাইলে একটু ভালো হয়। লঞ্চে যে বিভিন্ন ধরনের খাবার ওনারা খায়, আবর্জনাগুলো সব পানিতেই ফেলে ওনারা। যদি এটা পানিতে না ফেলে ওনারা যদি একটা ডাস্টবিন বানিয়ে রাখতো ভিতরে, তাহলে ওখানেই ফেলতে পারতো। পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় উঠে এসেছে প্রতিদিন রাজধানীর চারপাশের নদীগুলোতে প্রায় 4,500 টন বর্জ্য ও 57 লাখ গ্যালন দূষিত পানি ফেলা হয়। এমন দূষণের ফলে রাসায়নিক বর্জ্য নদীর পানি থেকে ভূগর্ভস্থ বিশুদ্ধ পানিতে ঢুকছে প্রতিনিয়ত। এই যে এই নদীটি, এই নদীর নাম হচ্ছে বংশী নদী। এই নদীতে একটা সময় জাল ফেললেই উঠে আসতো মাছ আর মাছ, কিন্তু এখন সেই মাছ আর নেই। তার সাথে সাথে বদলে গেছে যেই স্বচ্ছ পানি, সেই পানির রঙও হয়ে গেছে পুরোপুরি কালচে। আর গত 5 বছর ধরে এই জালগুলো এভাবেই অবসর নিয়েছে। নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ আর অনিয়ম বন্ধে 2014 সালে গঠিত হয় নদী রক্ষা কমিশন। 2019 সালের 3 ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রায়ে নদীকে জীবন্ত সত্তা বলে আদেশ জারি করে। এরপর নদী রক্ষার জন্য নানা প্রকল্পে ব্যয় হয় কোটি কোটি টাকা। এরপরও কেন কমছে না নদী দূষণ? আমি একসময় প্রজেক্টের যে পিডি ছিল তাকে খুঁজে দেখে দেখা হয়েছে। আমি বললাম যে ভাই তোমরা এটা করলা কি করে? স্যার এটাই তো করতে পারছিলাম না। সবচেয়ে বড় লোক এলাকা গুলশান, বাড়িধারা, বনানী, এখানকার প্রত্যেকটা সোয়েল লাইন লেকের সাথে কানেক্টেড। মন্ত্রী, এমপি সাহেবরা, বিজনেসম্যানরা, সচিবরা যেখানে থাকে সেই জায়গাটা পরিষ্কার করেন। যে ইন্ডাস্ট্রি পলিউট করছে তার সুযোগ সুবিধা বন্ধ করে দেন। সংবিধানে নদীকে জনসম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। এই আইনটা যখন তখনকার যিনি পার্লামেন্টারি কমিটির
বড় কর্তা ছিলেন, এটা যখন মুভ করেন তখন পার্লামেন্টের মেম্বাররা এর থেকে নদী শব্দটা কেটে দিয়েছিল। অর্থাৎ রাষ্ট্রর যারা চালায় তারা চান না যে নদীকে রক্ষা করা হোক। বেসরকারি গবেষণা বলছে দূষণের সবথেকে বেশি ঝুঁকিতে পড়েছে নদীর তীরবর্তী মানুষের জীবন, সেই সাথে মানব জীবনের জন্য এক মহাবিপদ হয়ে উঠেছে নদী দূষণ। তো জনগণ সেই লিডার তৈরি করবে যখন তার মানসিকতার কাছাকাছি যাবে। কিন্তু এখানে যেটা সমস্যা হয়ে গেছে যে মানসিকতার মধ্যে কিন্তু এখনও ওই নদী কেন্দ্রিক যেটাকে আমরা বলি বাংলাদেশ কী বলে নদীমাতৃক দেশ, সেই জায়গায় কিন্তু আমরা এখনও যেতে পারিনি। বিশ্লেষকরা বলছেন কঠোর আইন প্রয়োগ, জনগণের সচেতনতা ও রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছাই পারে নদীকে আগের রূপে ফিরিয়ে নিতে। শাহাদাত অভ্র, এখন ঢাকা। নদ, নদী, খাল, এই তিনে বরিশাল। তারপরও বারবার উদ্যোগ নেওয়ার পরও প্রাণ ফিরে পাচ্ছে না এই বরিশাল শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালগুলো। বিভিন্ন সময় খনন ও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না। একই সাথে দখলদারদের দৌরাত্ম্যে খালের প্রশস্ততা কমে মরে যাচ্ছে জলধারা। প্রশাসন বলছে খালগুলোর অস্তিত্ব জাগাতে নানামুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন অমিত হাসান। বরিশাল নগরীতে একসময় প্রবহমান ছিল সাগরদী, চাঁদমারি, নাপিতখালী, লাকুটিয়া, নবগ্রাম, আমানতগঞ্জ, টিয়াখালী, কাশীপুর সহ 22টি ছোট বড় খাল। তবে কালের বিবর্তনে বর্তমানে অস্তিত্ব মেলে মাত্র 6টি খালের, যেগুলোর বেশিরভাগই মৃতপ্রায়। ব্যবহার হচ্ছে বাসাবাড়ির সুয়ারেজ লাইনের পানি কিংবা ময়লা আবর্জনা অপসারণে। প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলার কারণে খালগুলো যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন খনন না হওয়া আর দখলদারদের দৌরাত্ম্যে নাব্য সংকটের পাশাপাশি প্রশস্ততা কমে নালার আকার পেয়েছে খালগুলো। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে নগরী জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। যতদিন পর্যন্ত ভাটা জোয়ার না আসবে খালে, ততদিন পর্যন্ত এই জলবদ্ধতা প্লাস এই ময়লা রোধ করা সম্ভব নয়। যত আবর্জনা সব পোরসাফা সব খালের ভিতরে ফেলায়, এই জন্য খাল যতই কাটে ভরিয়া যায়। স্থায়ীভাবে কিছু দেখা যায় না, এইভাবেই চলতেছে। জনগণের যে ভোগান্তি, সেইভাবে ভোগান্তি রয়ে গেল। যত স্থাপনা আছে খালের পাশে সরকারি সম্পত্তির উপর, ওইগুলা মানে দূর করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই। সাম্প্রতিক সময়ে একটি বাজেটও এসেছে 6টি খাল সংস্কারের জন্য। তারপরও খালগুলো দখলে দূষণে প্রায় নিঃশেষ হওয়ার পথে। দাবি জানাচ্ছি যে যথাযথভাবে এই খালগুলোর সংস্কার করা এবং পরিচ্ছন্ন নগরী আমাদেরকে উপহার দেওয়ার জন্য। 2016 সালে জেলা প্রশাসন ঢাকঢোল পিটিয়ে নগরীর পোর্ট রোড থেকে নতুল্লাবাদ পর্যন্ত বয়ে চলা জেল খালটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার ও পরিচ্ছন্নতা করার কাজ শুরু করেছিল। সবশেষ 2019 সালের শেষ দিকে পরিচ্ছন্নতা অভিযানে নামে বরিশাল সিটি কর্পোরেশন। এসব খালে ময়লা আবর্জনা অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। তবে কিছুদিন পরেই ফের ময়লার ভাগাড়ে পরিণত হয় খালটি। এবার আবারও খালটির গতিপ্রবাহ ফেরাতে নতুন করে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। খালের যে সীমানাটা আছে সেই সীমানা ধরে কিন্তু আমরা উচ্ছেদগুলো করব এবং খালটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। খালটাকে যেন ময়লা না করতে পারবে, ময়লা আবর্জনা না ফেলে, এই জন্য সকলের সহযোগিতা চাচ্ছি আমরা। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবসময় এটা মনিটরিং থাকবে। একদিকে খালগুলো পরিষ্কার করা হচ্ছে, অন্যদিকে কয়েকদিনের মধ্যেই দেখা যাচ্ছে খালগুলোর এমন চিত্র। মিলছে না কোনো সুষ্ঠু বা স্থায়ী সমাধান। খুব দ্রুত সময়ের মধ্যে খালগুলো পরিষ্কার এবং খনন করা গেলে বরিশালের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। অন্যদিকে ফেনীতে অবাধে চলছে নদী থেকে বালু উত্তোলন, এতে বাড়ছে নদী ভাঙন। এজন্য প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন স্থানীয়রা। বলছেন এইভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীতে বিলীন হয়ে যাবে ঘরবাড়ি। সুলাইমান ডালিম জানাবেন বাকিটা। ফেনী নদী তীরবর্তী গ্রামের জয়চাঁদপুর গ্রামের বাসিন্দা রমজান আলী। একসময় তার ও তার পরিবারের 32 হেক্টরের বেশি ফসলি জমি থাকলেও এখন সবই নদী গর্ভে। সব হারিয়ে বর্গা খাটছেন অন্যের জমিতে। রমজান আলীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বেড়েছে নদী ভাঙন। এগুলা সব কাটার মাংসে দেখেন, পানিকে কম কাটার, এখন রাত্রে কাটে খুব জোরে, বুঝছেন।
একই চিত্র ফেনী সদর, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলার। এর মধ্যে সবচেয়ে বেহাল গোপাল ইউনিয়নের। নদীগর্ভে বিলীন হওয়ার পথে সড়ক ও নিষ্কুঞ্জরা শিল্পনগরী। স্থানীয়রা জানান, বাধা দিতে গেলে অস্ত্রসহ বিভিন্ন হুমকি দেয় সন্ত্রাসীরা। প্রশাসনের তৎপরতায় মাঝে মাঝে উত্তোলন বন্ধ থাকলেও রাতের আধারে আবারও চলে কার্যক্রম। বাংলাদেশের কারণে অন্তত 50,000 একর জমিন মাছের প্রকল্প করি আমরা এখান থেকে রাতের আধারে বালু তুলে বালু বিক্রি করে ফেলছে। এটার কারণে দেখেন আপনার নদীটা কিন্তু ছিল আরো অনেক দূরে, এই নদীটা এখন আর চলে আসছে এখানে। এই নদী ভাঙ্গনে আমাদের ঘর দুয়ার, গরু ছাগল, হাঁস মুরগ সব চলে গেছে। এখন তো যে পরিস্থিতি, এই যে রাস্তাও চলার মতন, রাস্তাও ভাঙি গেলে আমরা চলতে পারল। স্থানীয়দের অভিযোগ, সরকারি হিসেবে 8টি বালুমহল থাকলেও বালু উত্তোলন হচ্ছে অর্ধশতাধিক স্থান থেকে, যা থেকে প্রতি মাসে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। জেলা প্রশাসন বলছে, বালুমহলের কোনোটিতেই বর্তমানে ইজারা নেই। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 200-র বেশি ড্রেজার সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বালু সন্ত্রাসীদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চলছে বলেও জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে প্রায় আমরা 200-র বেশি ড্রেজার আমরা জব্দ করেছি। অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের এই অবৈধ কার্যক্রম যাতে বন্ধ করতে পারি, সেজন্য আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে। ফেনীর শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের এই যে বিশাল জলরাশি ফেনী নদীর, এখানে এক সময় ছিল বিস্তীর্ণ ফসলি জমি, ছিল গর্ভবতী জনপদ। সেই জনপদ বিলীন হয়েছে অব্যাহতভাবে বালু তোলার কারণে। এভাবেই যদি চলতে থাকে তাহলে এই জনপদ বিলীন হবে। ঝুঁকির মধ্যে রয়েছে এখানকার যে সরকারি আশ্রয়ণ প্রকল্প রয়েছে সেটিও। সুলাইমান ডালিম, এখন ফেনী। এখন বাণিজ্যের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু বাদেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। প্রকল্প অনুমোদনের 4 বছর পার হলেও দৃশ্যমান অগ্রগতি নেই যশোর ঝিনাইদহ 4 লেন প্রকল্পে। ঠিকাদার নিয়োগ, সড়কের গাছ অপসারণ, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার আশা প্রকল্প ব্যবস্থাপকের। রিপন হোসেনের তথ্যে এনামুল হকের ছবিতে দেখবেন বিস্তারিত। যশোর শহরের চাচড়া চেকপোস্ট থেকে ঝিনাইদহ শহরের বাইপাস পর্যন্ত 4 লেনের রাস্তার দৈর্ঘ্য 48.5 কিলোমিটার। এই সড়ক ধরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মালবাহী ও যাত্রীবাহী যানবাহন বেনাপোল ও দর্শনা স্থলবন্দর ও মোংলা সমুদ্র বন্দর সহ দক্ষিণের জেলায় যাতায়াত করে। খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়ক পথও এটি, অথচ বেহাল দশায় পরিণত হয়েছে পুরো সড়ক। সড়কটি অধিকাংশ অংশে উঠে গেছে পিচ ও বিটুমিন, তৈরি হয়েছে বড় বড় গর্ত, যাতে চলাচলে ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। এমনকি নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। এখন এই রাস্তা ছোটার কারণে জ্যামজট আছে, জ্যামজটের কারণে যাওয়া অনেক সময় লেগে যাচ্ছে। আমাদের যাতায়াত করতে আসলে সমস্যা হয়, ছোট রাস্তা তো, এর জন্য গাড়ির চাপ অনেক বেশি থাকে। বাস উল্টে যাচ্ছে বা বাসের ঘাগুতো খাচ্ছে বা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তো প্রতিনিয়ত। অতিরিক্ত সমস্যা হলো ছোট গাড়ির জন্য, বুঝছেন। আর আসরের সময়, বিকালের দিকে, সন্ধ্যার সময় মনে করেন যে পরিমাণ ট্রাকের চাপ হয়, একটা গাড়ি ওভারটেকিং করতে হলে অনেক সমস্যা হয়। রোড ছোট, রোড 4 লেন অথবা 6 লেন হলে অনেক ভালো হয়। সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, আমাদের মূল রোড উত্তরবঙ্গের সাথে সংযোগ রোড হচ্ছে আমাদের যশোর ঝিনাইদহ সড়ক দিয়ে আমরা মূলত কুষ্টিয়া হয়ে উত্তরবঙ্গের দিকে আমরা চলাফেরা করি। এই সড়কটি 4 লেনে উন্নীত করতে 2020 সালের 24 নভেম্বর অনুমোদন হয় একনেকে। এরপর কাজ শুরুর কথা ছিল 2024 সালের জানুয়ারি মাসে। তবে 1 বছর পেরিয়ে গেলেও এখনও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। 4 লেনে উন্নীত করতে সড়কের দুই পাশের গাছগুলো সরিয়ে করা হচ্ছে সীমানা নির্ধারণ, নিয়োগ দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে এখনও শুরু হয়নি সড়কের মূল কাজ। যে কাজ চলমান তাও চলছে কচ্ছপ গতিতে।
যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে ঠিকাদার নিয়োগ, সড়কের গাছ অপসারণ, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন কারণে প্রকল্প বাস্তবায়নে তৈরি হয়েছে ধীরগতি। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রিজের ক্ষেত্রে আমাদের পাইলিং কাজ এবং রোড ওয়ার্কের ক্ষেত্রে হয়তো আমাদের মাটির কাজ যেগুলো শুরু হবে, তো এগুলো আসলে এখনো সাব স্ট্রাকচার, আসলে মাটির নিচে, এগুলো এখনো ওইভাবে দৃশ্যমান নয়। তো আশা করি যে আমাদের 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা দৃশ্যমান কাজ দেখতে পাবো। এই অংশটি উইকেয়ার ফেজ 1 আমরা বলছি, এটা আসলে অ্যাকচুয়ালি এটা একটি 260 কিলো রোড নেটওয়ার্কের একটা অংশ। কারণ এই রোড নেটওয়ার্কটি আমাদের শুরু হবে হাটিকামরুল যে মোড় আছে ওখান থেকে হাটিবাগরুল, বনপাড়া, পাবনা, দাসুরিয়া, কুষ্টিয়া, ভেড়ামার হতে ঝিনাইদহ, যেটা আমরা উইকেয়ার ফেজ 2 এর আওতায়, এবং ঝিনাইদহ হতে চাচরা মোড় যশোর, এটা হলো ফেজ 1। যশোর ঝিনাইদহ 4 লেন সড়কের কাজের মেয়াদ শেষ হবে 2026 সালের 30 জুন। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4,187 কোটি টাকা, যেখানে 48 কিলোমিটার এই সড়কে থাকবে একটি উড়াল সড়ক, 4টি বড় সেতু, 55টি কালভার্ট, 10 মিটার দৈর্ঘ্যের একটি আন্ডারপাস ও অপটিক্যাল ফাইবার কেবল ডিজাইন। এখন যশোর। দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য রেলপথের নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। কক্সবাজার চট্টগ্রাম রুটে যুক্ত হলো 2টো নিয়মিত ট্রেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, বহুল প্রতীক্ষিত এই যে ট্রেন চলাচল শুরু হয়েছে, তো জানাবেন যে যাত্রাপথে কয়টি স্টেশনে থামবে এই ট্রেন, আর ভাড়াই বা কত নির্ধারণ করা হয়েছে, কি তথ্য আছে? অনেক যাত্রাপথে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এটি 8টি স্টেশনে 10টি স্টেশনে থামবে, এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসার পরে এই ট্রেনটি 8টি স্টেশনে থামবে। এবং এই ট্রেনের কক্সবাজার চট্টগ্রাম রুটের ভাড়া নির্ধারণ করা হচ্ছে সর্বনিম্ন 185 টাকা এবং সর্বোচ্চ 340 টাকা। এবং এই ট্রেনটি যেহেতু বিভিন্ন স্টেশনে থামবে, কক্সবাজার থেকে সবচেয়ে কাছের যে স্টেশন সেটির কথা যদি বলি, রামু উপজেলা, এখান থেকে 10.5 কিলোমিটার মতো দূরত্বে এই স্টেশনটির অবস্থান। সেখানের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 45 টাকা। এবং এই ট্রেনটি আসলে যেটি বলছিলেন যে পুরো দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য একটি নতুন অধ্যায় হিসেবে আজকে আসলে যাত্রা করেছে, এবং 2টি ট্রেন মূলত যাত্রা করবে আজকে। সৈকত এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম থেকে আজ ভোর সকাল 6টা 15 যাত্রা করেছিল, সেই ট্রেনটি 10টা 25 এসে পৌঁছেছে, যদিও সেটি 9টা 55 এসে পৌঁছার কথা। এবং যে ট্রেনটি এসেছে প্রবাল এক্সপ্রেস, সেটি আবার সৈকত এক্সপ্রেস এসেছে। এরপর 10টা 35 প্রবাল এক্সপ্রেসটি 10টা 35 কক্সবাজার স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে, এবং স্বাভাবিকভাবে এই স্টেশনটি 10টি স্টেশনে যাওয়ার পথে থামবে বলে এখানে রেলওয়ের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি এই রুটের জন্য বহুল প্রত্যাশিত একটি ট্রেন, এবং এর মাধ্যমে এখানে যেহেতু স্থানীয় যাত্রীরা, পর্যটকদের পাশাপাশি স্থানীয় যাত্রীরা যাতায়াত করবেন, বিভিন্ন স্টেশনে ট্রেনগুলো থামবে। তাদের যে বাড়িতে যাতায়াত, নিজেদের দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন, বিশেষ করে রামু, চকরিয়া, সাতকানিয়া, দোহাজারি, 16 শহর সহ বিভিন্ন জায়গার যারা যাত্রী রয়েছেন, তারা এই ট্রেনগুলোতে যেহেতু উঠতে পারবেন, তাদের যে যাতায়াত, তাদের যে চাকুরি জীবন কিংবা বাসায় ফেরা, সবগুলো মিলিয়ে কিন্তু এই ট্রেন নতুন একটি মাত্রা তাদের যাত্রাপথে যুক্ত হয়েছে। এবং যাত্রীরা যেটি বলছেন যে ট্রেন যেহেতু অত্যন্ত নিরাপদ একটি বাহন বাসের তুলনায়, এবং ভাড়াও যেহেতু অপেক্ষাকৃত কম, সেই কারণে এখানে যে কোনো শ্রেণীর আসলে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবাই কিন্তু এই ট্রেনগুলোতে আসলে যাতায়াতের সুযোগটি পাবেন, এবং নিরাপদ যানবাহন হিসেবে এই ট্রেনের মাধ্যমে তারা নিজেদের গন্তব্যে ফিরতে পারবেন। এটি তাদের যে যাত্রাপথ সেটিকে আনন্দময় করে তুলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অনেক এ ছিল কক্সবাজার স্টেশন থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। ন্যায্য মূল্যের অভাবে হুমকির মুখে বান্দরবানের রাবার শিল্প। বাজারে দাম না পাওয়ায় লোকসান গুনছেন চাষিরা, আর এতে দিনকে দিন রাবার চাষে আগ্রহই হারিয়েছেন তারা। বেকার হওয়ার সংখ্যায় 50,000-এর বেশি রাবার শ্রমিক। এই শিল্পটিকে বাঁচিয়ে রাখতে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়ে যাচ্ছে স্থানীয় চাষি ও বাগান মালিকরা। রিজভি রাহাতের তথ্য, ছবিতে দেখবেন বিস্তারিত।
পাহাড়ি এলাকায় রাবার বাগান, গাছ থেকে ঝরছে সাদা রঙের ফোঁটা। বিশেষ পাত্রে জমা হওয়ার পর তা সংগ্রহ করেন শ্রমিকরা। এরপর নানা প্রক্রিয়ায় তৈরি হয় রাবার। পাহাড়ি অঞ্চলে রাবার তৈরির এই রীতি চলছে যুগের পর যুগ। পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকার উঁচু নিচু ভূমিতে চাষ হয় রাবার গাছ। এখানকার মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় উৎপাদনও ভালো হয়। তবে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানে চাষি ও বাগান মালিকরা। সরকার কর্তৃক যে রেটটা রয়েছে সেটা কিন্তু বর্তমান আমাদের যে পার্বত্য এলাকা এখানে কিন্তু আমরা পাচ্ছি না। যে উৎপাদন হয় বর্তমানে রাবার বিক্রি করে কোনোভাবেই কর্মচারীদেরকে বেতন দেয়া এবং নিজেরা উৎপাদনের খরচ পুষিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দামগুলি খারাপ দেখাচ্ছে। এই দামটার উপর আমি ওই লোকগুলোকে খুঁজে বের করার জন্য মাননীয় জেলা প্রশাসক ইউনু মহোদয়, রাবার বোর্ডের সংশ্লিষ্ট যারা জড়িত আছে রাবারের সাথে, আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। গাছ থেকে সংগ্রহ করা কাঁচা মাল থেকে তৈরি প্রতি কেজি রাবারের দাম বাজারে 288 টাকা হলেও চাষিরা পাচ্ছেন মাত্র 150 থেকে 160 টাকা। এতে উৎপাদন খরচ মেটাতেই হিমশিম অবস্থা চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। ফলে রাবার চাষে কমছে আগ্রহ। কর্মহীন হওয়ার শঙ্কায় রাবার শিল্পের সাথে জড়িত শ্রমিকরা। বিষয়টি নিয়ে প্রশাসনিক উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকেরই জীবিকা এখানে জড়িত আছে। এখানে এখন ওনারা যেসব ওনাদের সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, এই শাস্তি আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দিব। জেলায় 15,000 একরের বেশি ভূমিতে চাষ হয় রাবার। এ শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন 50,000-এর বেশি মানুষ। এখন বান্দরবান। এখন বাড়ির যে সময় হলো আর একটা বিরতি নেওয়ার, ফিরছে কিছুক্ষণ বাদেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। বিদেশি ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়তে থাকায় পর্যটন খাতকে আরও আকৃষ্ট করে তুলছে মালয়েশিয়া। 2026 সালে 3,56 লাখ বিদেশি পর্যটকের লক্ষ্য ঠিক করেছে দেশটি। আর পর্যটকদের আনাগোনায় ব্যবসা চাঙা প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। তবে পোশাক ব্যবসায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারিকের প্রতিবেদনে বিস্তারিত। পর্যটকদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ চীন সাগর লাগোয়া মালয়েশিয়া। ধারাবাহিক নানা উৎসবের কারণে 2025 ও 26 সাল ঘিরে দেশটির পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনার হাতছানি। এর মধ্যে চলতি বছর হতে যাওয়া এশিয়ার অন্যতম রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানের 46তম সম্মেলন অন্যতম। এতে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মতো দেশগুলোর পর্যটকের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে 2024 সালের তুলনায় 30% বাড়িয়ে 2026 সালে 3,56 লাখ বিদেশি ভ্রমণ পিপাসুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার, যা থেকে আয়ের প্রত্যাশা প্রায় 3,34 লাখ মার্কিন ডলার। এই লক্ষ্য পূরণে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ভিজিট মালয়েশিয়া 2026। এ আওতায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টাতে বাড়তি আয়ের আশায় বাংলাদেশি ব্যবসায়ীরাও। তবে রেস্টুরেন্ট ব্যবসা ইতিবাচক অবস্থা থাকলেও ভিন্ন বাস্তবতার মুখোমুখি পোশাক ব্যবসায়ীরা। থাইল্যান্ড, চীন, ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে আসতেছে, কিন্তু মানুষ পোশাকের প্রতি না, মানুষ আসতেছে ওই প্লেস দেখার জন্য। সব দেশের পর্যটকের সাথে আমাদের বাংলাদেশের পর্যটক অনেক, আগের বছরের তুলনায় এই বছরে পর্যটকের পরিমাণ অনেক বেশি এবং আমাদের ব্যবসারও অনেক প্রবৃদ্ধি হয়েছে। সম্প্রতি ভিজিট মালয়েশিয়া 2026 এর উদ্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে পর্যটন খাত ছাড়াও উপকৃত হবে পরিবহন ব্যবসা, খুচরা ও খাদ্য শিল্প। With great pride and excitement that I officially launch the Visit Malaysia 2026 logo, a symbol of our renewed commitment to becoming a premier global tourism destination. পরিসংখ্যানের তথ্য বলছে, আসিয়ান দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্রমণ পিপাসুর আনাগোনা রয়েছে মালয়েশিয়ায়। 2024 সালে 2,73 লাখ বিদেশি পর্যটকের লক্ষ্যমাত্রা থাকলেও ওই বছর দেশটিতে ভ্রমণ করেছিলেন 3,80 লাখ পর্যটক। বিদেশি পর্যটকদের ভিড় দিন দিন বাড়তে থাকায় সেবা খাতে কর্মরত প্রবাসীদের ব্যস্ততাও বাড়ে, সুযোগ হয় বাড়তি আয়ের।
শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের পাশে 6 আরোহী নিয়ে ছোট এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারীরা। এ সময় আশেপাশের কয়েকটি বাসভবন ও যানবাহনে আগুন ধরে যায়। বিমান বিধ্বস্তের আগে যাত্রীরা বিমান থেকে বের হতে পেরেছিলেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে বহু হতাহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। নর্থ ইস্ট ফিলাডেলফিয়ার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় লিয়ারজেট 55 বিমানটিতে 6 যাত্রী ও ক্রু ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পরিবহন বিষয়ক মন্ত্রী। কোনোভাবেই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ আটকানো সম্ভব নয়। আলোচনার সময় শেষ হওয়ার পর 3 দেশের পণ্যের ওপরে আমদানি শুল্ক আরোপের প্রকালে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে শনিবার থেকে মেক্সিকো ও কানাডার পণ্যে 25% ও চীনা পণ্যে 10% আমদানি শুল্ক কার্যকর হতে যাচ্ছে। তবে অটো আর জ্বালানি তেলে আরোপ করা হবে 10% আমদানি শুল্ক, যা কার্যকর হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। নতুন পরিকল্পনায় মার্কিন নাগরিকদের সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র বিত্তশালী হবে বলে আশা করছে ট্রাম্প। শুল্ক আরোপ কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতির। ফিরছি কিছুক্ষণ বাদেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। এবার বিপিএল প্রসঙ্গ। দলে তারকার ছড়াছড়ি থাকায় ফরচুন বরিশালের একাদশের সুযোগ মিলছে না জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তবে আলোচিত ফিক্সিং ইস্যুতে কোনো ধরনের মন্তব্য করেননি বা করতে রাজি হননি জাতীয় দলের এই বাঁহাতি স্পিনার। বিস্তারিত তাসওয়ার নাফির প্রতিবেদনে। বিপিএলে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে ফরচুন বরিশাল। তারকায় ঠাসা দলটির প্লে অফ নিশ্চিত হয়েছে আরও আগেই। তামিম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে গড়া দলটায় রয়েছে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া আছে অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তবে চোখে পড়ার মতো বিষয়, 11 ম্যাচে মাত্র 5টিতে খেলেছে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া সাদা পোশাকের নিয়মিত বোলার তাইজুলও খেলেছেন মাত্র 1টিতে। যদিও আমি ম্যাচ খেলিনি, আর ম্যাচ না খেলাটাই স্বাভাবিক। আপনারা দেখবেন রিশাদ বা তানবিরা এখন বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করতেছে T20 ফরম্যাটে। তো আসলে এখানে প্রশ্নই আসে না আমার বিষয়ে যে আমি অনেক ম্যাচ খেলবো। যে আমাদের আসলে টিমটা দেখতে হবে। আপনি অন্য টিমগুলো দেখেন, আমাদের টিমটাও দেখেন, যে আমাদের টিমের ব্রেঞ্চে কারা কারা বসে আছে। তাদেরকে দিয়ে হয়তো বা আরেকটা অন্য টিমের চেয়ে ভালো টিম করা যাবে। খেলোয়াড়দের পেমেন্ট, ফিক্সিং ইস্যু সহ নানা কারণে বিতর্কিত এবারের বিপিএলের আসর। তবে এই বিষয়গুলো নিয়ে একেবারেই ভাবছেন না তাইজুল ইসলাম। না আসলে ভাই, এটা আসলে আমার জানার পার্ট না। বিকজ এটা কি হচ্ছে না হচ্ছে, আসলে এটা সব কিছু এটা ক্রিকেট বোর্ড দেখতেছে। তো এটা নিয়ে আসলে মাথা ঘামানোর বিষয় আমার না। পেমেন্ট আলহামদুলিল্লাহ আমরা 50% অলরেডি পেয়েছি, এবং হয়তো বা সামনে আরও 2-4 দিনের মধ্যে হয়তো বা আরও 25% পাবো আর কি। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। এবার অন্যান্য খেলার প্রসঙ্গ। দেশের স্বার্থে কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব মেটানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। তার মতে সাবজয়ী কন্যাদের পাশে দাঁড়ানো উচিত বাফুফের। ওয়াসিউল হক শান্ত জানাবেন বাকিটা। সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। নারী ফুটবলে মেঘের ঘনঘটা সেই নেপাল সফর থেকেই। যদিও মেঘ কেটে এক চিলতে রোদ্দুরের দেখা মিলেছিল সাফ চ্যাম্পিয়ন হবার পর। মেয়েদের আপত্তি মূলত ইংলিশ কোচ পিটার বাটলারকে নিয়ে। তার বিরুদ্ধে সাবিনাদের অভিযোগের শেষ নেই।
এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকেও জানিয়েছে তারা। তবে সিনিয়র ফুটবলারদের অভিযোগ আমলে না নিয়ে উল্টো বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ায় বাফুফে। এতে ক্ষোভে ফুঁসে ওঠেন সাবিনারা। এমন ঘোলাটে পরিস্থিতির জন্য বাফুফেকে দুষছেন কিংবদন্তি ফুটবলার শেখ আসলাম। যেহেতু মহিলা উইংয়ের দায়িত্বে একজন আছেন, তার কাঁধেই বর্তায় এই জিনিসগুলো। ব্যর্থতা এবং সফলতা দুটোই তার কাঁধে যায়। যাদের নিয়ে আমি রেজাল্ট আশা করব, তাদের মতামতটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এবং অবশ্যই তাদের মতামত এখানে গ্রহণযোগ্য হবে, কারণ তার মানে যে কোচের আন্ডারে তারা ট্রেনিং করবে এবং ওই ট্রেনিংটা যদি তাদের মনোপুত না হয়, ডেফিনেটলি ওইখানে তারা ফাঁকি দিবে অথবা ট্রেনিংটা কোনো না কোনো জায়গায় ইগনোর করবে তারা। সাবিনাদের সংবাদ সম্মেলনের পরপরই বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। তবে ক্রীড়াঙ্গনের তদন্ত কমিটিগুলো থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। ইমরুল হাসান, ফাহাদ করিমদের কাছে আসলামের চাওয়া দৃষ্টান্তমূলক সিদ্ধান্তের। চুলচেরা বিশ্লেষণ করে যেন তদন্তটা মানে সমক্ষে আনা হয়। এক্সপেকটেশন থাকবে যে ডেফিনেটলি ইট মাস্ট বি ওপেন ফর অল, সবাই যেন জানতে পারে যে একটা দৃষ্টান্তকারী সিদ্ধান্ত যেন সমাজ পেতে পারে, সেটাই আমি তদন্ত কর্মকর্তাদের উপর আশা করব। কোচ ফুটবলার এই দ্বন্দ্ব দেশের মর্যাদা ক্ষুণ্ণ করবে বলে আশঙ্কা করছেন সাবেক এই অধিনায়ক। একটা খারাপ দৃষ্টান্ত তো অবশ্যই এর একটা ব্যাড ইফেক্ট তো পড়বেই। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভাষার মাসেই সীমাবদ্ধ বাংলা নিয়ে তোড়জোড়, দায় ও দরদের ঘাটতি দেখছেন তরুণরা। তথ্য প্রযুক্তির ব্যবহারে জোর বাংলা একাডেমি। ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরো বেশি অগ্রসর হতে হবে। ঢাকার নদীগুলোতে দিনে মিশছে ৪,৫০০ টন বর্জ্য আর লাখ লাখ গ্যালন দূষিত পানি। এখনই কঠোর পদক্ষেপের তাগিদ। রাষ্ট্র যারা চালায় তারা চান না যে নদীকে রক্ষা করা হোক। বয়ান ও জিকিরে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল দেশ বিদেশের লাখো মুসল্লি। এবং যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শপিং মলের পাশে 6 আরোহী সহ এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগী, ক্রু ও পথচারী সহ অনেকে হতাহতের সংখ্যা। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।